হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আবারও একটি হাই ভোল্টেজ দিন আমরা দেখেছি। 1 জুলাই মঙ্গলবার, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে 2 ঘন্টা 20 মিনিট 21 সেকেন্ড সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র সাহেব তিনি আমার মনে হয়েছে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। যদিও একই ব্যাপার নিয়ে উনি বারবার ঘুরিয়ে পেঁচিয়ে ইন এ সেন্স অফ সার্কাম লোকুশন নানারকম রাউন্ড অ্যাবাউট ওয়েতে তিনি ব্যাখ্যা করছিলেন এবং তিনি স্পেশালভাবে আবেদন করেছিলেন যে বৃহস্পতিবার তিনি আরও 1 ঘন্টা সময় নেবেন এবং জাস্টিস সেটাকে মঞ্জুর করেছেন। দেখুন, জাস্টিসগণের এতক্ষণ ধরে একই ব্যাপার শুনতে ভজর ভজর শুনতে কিন্তু খুবই খারাপ লাগছে। সেটা স্বাভাবিক, আমরাও তাদের মুখের এক্সপ্রেশন, কারণ লাইভ তো সবাই আমরা শুনছি যেহেতু এখন ওয়েবসাইটে আছে তো, কিন্তু তা হলেও ওনাদের যে অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওনাদের কিন্তু এটাকে একই ব্যাপার শুনতে একটা একঘেয়েমি এসে যাচ্ছে। কিন্তু কেন শুনছে? যাতে পরে কোনো অভিযোগ না আসে যে কোর্ট কারো কথা শোনেনি বা কারো কথাকে পার্সিয়ালিটি করেছে, এখানে পক্ষপাতিত্ব করেছে। তার জন্য একই ব্যাপার কিন্তু হলেও জাস্টিসগণ অত্যন্ত মন দিয়ে শুনছেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামীকাল এই মামলার কি ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে 5টি পয়েন্টে অনিন্দ্য মিত্র সাহেব তার ব্যাখ্যা করেছেন। তিনি প্রথম বলেছেন সেই 14.191 কেস, যেখানে 824 জন মামলা আছে, যেখানে জাস্টিসগণ প্রশ্ন করছেন যে তাহলে এখানে এই 14.191 এবং 13-র নিচে অনেকে পেয়ে চাকরি করছেন, সেই ব্যাপারটা কীরকম। কিন্তু অনিন্দ্য মিত্র সাহেব বারবারই বলেন যে এটা শুধুমাত্র একটা জেলার কাট অফ মার্কস নয়, এটা শুধুমাত্র বীরভূমে ঘটনা, যেখানে এসসিদের একটা ব্যাপার ছিল এবং সেখানে শুধুমাত্র 3 জনের ব্যাপার, যারা রিট পিটিশনারদের 53, 119, 153, 119, 153 এই 3 জনের ব্যাপার। অর্থাৎ এটা অ্যাজ এ হোল কাট অফ মার্কস নয়, এটা শুধুমাত্র বীরভূম জেলার কাট অফ মার্কস। তিনি এইটা বলার জন্য অনেক সময় নিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন। তারপরে আমরা দেখলাম অ্যাপটিটিউড টেস্ট নিয়ে উনি বারবারই সিঙ্গেল বেঞ্চের যিনি ছিলেন এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবকে নিয়ে বারবার তুলোধনা করেন। ওনার এটা করার অধিকার নেই, ওনার একটা মিসডাইরেকশন হয়েছে, উনি ডাইরেক্টেড না করে মিসডাইরেকশন করেছেন, এরকম তিনি অনেক ব্যাখ্যা করেন। যেখানে তিনি বারবার তুলে ধরেন যে যারা রিট পিটিশনার্স তিনারা তো কোনো চ্যালেঞ্জ করেননি, তিনারা তো এই কথা বলেননি যে পুরো চাকরি বাতিল করা হোক, তিনারা তো এই কথা বলেননি যে পুরো প্যানেল বাতিল করা হোক, তিনারা তো এই কথা বলেননি যে পুরো সবার চাকরি বাতিল করে দেওয়া হোক। তাহলে তাদের যদি ক্যান্সেলেশন প্রেয়ার না থাকে, তাহলে সিঙ্গেল বেঞ্চের জাজ কী করে এটাকে ক্যান্সেল করলেন। এবং তারপরে আমরা দেখলাম যে আর্টিকেল 165, যেটা হচ্ছে মূল সমস্যা। আমরা এই 3 জনের দেখলাম, অর্থাৎ দত্ত সাহেব, ব্যানার্জি সাহেব, মিত্র সাহেব। এই দত্ত, ব্যানার্জি, মিত্র সাহেব এই 3 জন যে সিনিয়র অ্যাডভোকেটস বললেন 3 দিন ধরে, বা 3 কেন বলবো, 4 দিন ধরে বলবো, কারণ দত্ত সাহেব অলরেডি 2 দিন সময় নিয়েছিলেন। তাই 4 দিন ধরে এই 3 জনেরই একটাই কথা বারবার ঘুরে আসছে, সিঙ্গেল বেঞ্চের জাজ, সিঙ্গেল বেঞ্চের জাজ, সিঙ্গেল বেঞ্চের জাজ। অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি সাহেবকে বারবার তুলোধনা, পক্ষপাতিত্ব, অন্য দলে যাওয়া, ভুল করেছেন, মিসডাইরেকশান, এগুলো কিন্তু বারবার উঠে আসছে। ওনাদের মিত্র সাহেব কী কথা বলতে যাচ্ছেন যে যিনারা রিট পিটিশনার্স তেনারা তো কোনো চ্যালেঞ্জ করেননি যে ওনার চাকরি বাতিল করা হোক। তাহলে রিট পিটিশনার্সদের আবেদনটা আগে অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। আগে অ্যামেন্ডমেন্ট না করে তাহলে হুট করে 165 আর্টিকেল প্রয়োগ করা এবং সেখানে ইন্টারভিউয়ারদের ডেকে উনি অ্যানালাইসিস করেছেন, প্রশ্ন করেছেন। তাহলে উনি কি প্রশ্ন করেছেন এটা তো আমাদের জানা নেই, তাহলে আমাদেরও কিন্তু ক্রস অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। অর্থাৎ যে কথাটা ব্যানার্জি সাহেব বলেছিলেন সে কথাটাই কিন্তু আবার ঘুরে ফিরে একই রকম আসছে। এবং এখানে 4 জেলার যে কথাটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, 5 জেলা 4 জেলা, অর্থাৎ হাওড়া জেলার
ইন্টারভিউতে প্রশ্ন করা হলো না কেন, ইত্যাদি নানা রকমভাবে হয়েছিল। এবং সাপ্রেশন অফ ফ্যাক্টস, অর্থাৎ যে বোর্ড বা পর্ষদ কোনো কিছু তথ্যকে গোপন করছে, এই ব্যাপারটা কিন্তু উনি নাকচ করলেন অনিন্দ্য মিত্র সাহেব, যে না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, এটা লেম এক্সকিউজ। কারণ সব কিছু তথ্য দিয়েছে, ডিপিএসসি ওয়াইজ আমাদের প্যানেল প্রকাশিত হয়েছে, তাই এখানে সাপ্রেশন অফ ফ্যাক্টসের কোনো প্রশ্ন নেই। এবং তখনই কিন্তু দেখলাম যে 1 জুলাই জাস্টিস সাহেব প্রশ্ন করছিলেন যে তাহলে 18, 19, 20 এই যে স্ক্যাম অ্যান্ড কারাপশান যে লেখা আছে, তাহলে এই জাজমেন্টের 18, 19, 20 পয়েন্টটা আপনারা ভালো করে ব্যাখ্যা করুন। তখন কিন্তু দেখলাম যে অনিন্দ্য সাহেব, মানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র সাহেব, উনি বললেন যে ঠিক আছে, তাহলে একটা 1 জুলাই এই প্রশ্নটা উঠেছিল, উনি বলেছিলেন যে তাহলে 3রা জুলাই, অর্থাৎ এর পরের যে নেক্সট ইয়ারিং, অর্থাৎ বৃহস্পতিবার, উনি এটাকে ব্যাখ্যা করবেন। অর্থাৎ আগামীকাল সেই ডেট, আগামীকাল বৃহস্পতিবার। আমাদের যেটুকু আশঙ্কা হচ্ছে, উনি 1 জুলাই যে মন্তব্যটা করেছিলেন, সেই মন্তব্যটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কালমিনেটিং। কারণ এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে সিঙ্গেল বেঞ্চে যিনি জাজ ছিলেন গাঙ্গুলি সাহেব, উনি কিন্তু বারবার বলেছিলেন যে 42,949 জনের মধ্যে যারা ট্রেন্ড তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন, যারা নন ট্রেন্ড প্রায় 32,000 এরকমকে উনি এই পয়েন্টে স্টিপ ছিলেন। কিন্তু অনিন্দ্য মিত্র সাহেব যে কথাগুলো বলেছেন 1 জুলাই 2025, তাতে কিন্তু আবারও উস্কে দিচ্ছে এসএসসির 25,752 জন শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডির পুরো প্যানেলের আমাদের বিস্মৃতির কথা। কেন না, উনি এক জায়গায় মন্তব্য করছেন, যদি পর্ষদ এবং বোর্ডের নামে একটা স্ক্যাম অ্যান্ড কারাপশানের অভিযোগ আসে, এবং যদি কোর্ট আবার পারমিশন দেয় যে পর্ষদ বা বোর্ড আবার নতুন করে সবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলে যাদের নামে কারাপশানের অভিযোগ এসছে তাদের নামে তো আবার কারাপশানের অভিযোগ উঠতে পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে উনি কিন্তু যা দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে এসএসসি এক্ষেত্রে 25,752 জনকে বারবার কিন্তু যোগ্য অযোগ্য প্যানেলটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন মিশিয়ে দেওয়া হয়েছে না, ভাই গেলে অযোগ্য শুধু যাবে না, যোগ্যকে নিয়ে যাবে। তাহলে আর যারা দুর্নীতি করেছে, যারা এর কাণ্ডারি, তাদের কিন্তু আর মানে তাদের উপর ডাইরেক্টলি কোনো খাড়া নেমে আসবে না। একই রকমভাবে কি এখানেও সেই 42,949 জনকে জড়ানোর একটা চেষ্টা বা অপচেষ্টা করা হচ্ছে, সেটা আগামীকাল বৃহস্পতিবার আমরা বুঝতে পারব। যদিও আশা করা যায় যে সব কিছু সমস্যা মিটে যাবে, আমরা আবারও যোগ্য শিক্ষক পাবো আর অযোগ্যরা কেটে যাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।